১৪০ উপজেলায় ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। কাউকেই প্রভাব বিস্তার করতে দেয়া হবে না, জানালেন সিইসি। নির্বাচনকে ঘিরে বাড়ছে শঙ্কা সংঘাত। কুষ্টিয়ায় প্রতিদ্বন্দ্বী কর্মীদের হামলায় প্রার্থী হাসপাতালে, জামালপুরের সমর্থককে কুপিয়ে আহত। কক্সবাজারের টেকনাফে মুরাদ নামে এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। প্রেম ঘটিত ঘটনায় দ্বন্দ্বের সূত্রপাত, ধারণা পুলিশের। বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, বললেন প্রতিমন্ত্রী। 2 বছরেও বেসরকারি কোম্পানির পাওনা শোধ করতে পারেনি পিডিবি। লোকসান 50,000 কোটি। নতুন কেন্দ্র অপচয়, দাবি বিশেষজ্ঞদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সাথে আছি আমি তাসনুভা তন্নি। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ কাল। এজন্য সকাল থেকে চলছে নির্বাচনী সামগ্রী বিতরণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সরঞ্জাম। কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএমে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। তাই মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সহকারী রিটার্নিং কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রথম ধাপে আগামীকাল ভোট হবে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর এ 3 উপজেলায়। সকাল থেকে এসব উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন কর্মকর্তারা। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পর্যাপ্ত ব্যবস্থা সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এদিন বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। কঠোর নিরাপত্তায় 2 উপজেলার 191 কেন্দ্রে পৌঁছে যায় ভোটের সামগ্রী। মালামাল আমরা বুঝতে পাইছি, এখন মালামাল নিয়ে যাচ্ছি। আগামীকালকে সকাল 8টায় ভোট শুরু হবে আর ব্যালট পেপার আগামীকাল সকাল 5টার সময় দিবেন। বেলা 11টায় গাজীপুরের বঙ্গ তাজউদ্দিন অডিটোরিয়াম থেকে সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এসব উপজেলায় বুধবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 7 লাখ ভোটার। এদিকে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। এছাড়া নারায়ণগঞ্জ, সাতক্ষীরা ও কুষ্টিয়া সহ ১৪০ উপজেলায় কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আগামীকাল সকাল ৮টা থেকে টানা বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যাচ্ছি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সাইম উদ্দিন। সাইম, ভোটের সরঞ্জাম পাঠানো এবং সার্বিক প্রস্তুতি কি দেখছেন আপনি উপজেলা নির্বাচনে, জানতে চাই আপনার কাছে। সদর উপজেলা পরিষদ নির্বাচন, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন এবং গাজীপুর উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জ জেলায় এই 3টি উপজেলার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসলে প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং প্রচার প্রচারণা শেষ হয়েছে সেটি কিন্তু আসলে চেয়ারম্যান প্রার্থীদের শোকজের মাধ্যমেই শেষ হয়েছে। আসলে সিরাজগঞ্জের যে কজন প্রার্থী রয়েছেন, আসলে মোট 31 জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে। এর মধ্যে 31 জন প্রার্থীর মধ্যে 4 জন চেয়ারম্যান প্রার্থীকে কিন্তু আসলে শোকজ করা হয়েছে। এছাড়াও আজ কিন্তু নির্বাচনের যে শেষ আগের দিন, আসলে সেই উপলক্ষে আসলে 3টি উপজেলার জন্য 3টি জায়গা থেকে ভোটের যে সরঞ্জাম রয়েছে সেগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সকাল থেকে কিন্তু আনসার বাহিনী এবং প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন কেন্দ্রের দায়িত্বে, তারা কিন্তু তাদের স্ব কেন্দ্রে সেই সরঞ্জাম, নির্বাচনী সরঞ্জামাদিগুলো নিয়ে যাচ্ছেন। আমরা সিরাজগঞ্জে কিন্তু এই 3টি উপজেলা পরিষদ নির্বাচনের 390টি ভোট কেন্দ্র রয়েছে এবং ভোট কক্ষ রয়েছে। এছাড়াও 31 জন যে প্রার্থী রয়েছেন এদের মধ্যে আসলে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হলেও কিন্তু আসলে তারপরেও কিন্তু সবাই যার যার মতো আসলে তাদের ভোটের যে নির্বাচনী মাঠ সেটি
চেয়ারম্যান প্রার্থীর পক্ষ হয়ে একটি প্রিজাইডিং অফিসারদের করা হয়েছে গতকাল রাত্রে এবং আজকে তাদের কোর্টে প্রেরণ আমার কাছে সর্বশেষ তন্নি। জি দর্শক, এবারে আমরা সিরাজগঞ্জ থেকে যেতে চাই পাবনায়। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এ আসাদ। আসাদ, আগামীকাল উপজেলা নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদের জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনের একদম শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে আছি পাবনা সুজানগর উপজেলায়। পাবনার এই প্রথম ধাপে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে সুজানগর, বেড়া এবং সাথিয়া উপজেলায়। আমি একটু জানিয়ে রাখতে চাই, পাবনার সুজানগর উপজেলার মধ্যে থেকে গতকাল রাত 12:15টার সময় পাবনার র্যাব সদস্যরা পাবনার চেয়ারম্যান প্রার্থী জনাব শাহিনুজ্জামান শাহিনকে প্রায় 23 লক্ষ টাকা সহ তার বাড়ির রাস্তা থেকে কালীপাড়া থেকে সুজানগর থেকে আটক করে নিয়ে যায়। তারপর পরই সুজানগর বাজার, পুরা বাজার, সুজানগর থানা, উপজেলা চত্বর, হাসপাতাল, এমনকি পুরা সুজানগরই অবরুদ্ধ করে ফেলে তার ভক্ত সমর্থক এবং তার ভোটাররা। এর পাশাপাশি সুজানগর গতকাল রাত 3টা থেকে আজ রাত 12টা বেলা 1টা পর্যন্ত হাজার হাজার তার সহকর্মীরা রাস্তা অবরোধ করে রাখার কারণে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। পরে র্যাব কর্মকর্তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলার পর তাকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাকে কিছুক্ষণ আগে মুক্ত করে দেয়। তারপরই তিনি এই হাজার হাজার জনতার সামনে এসে তার নেতাকর্মীদের আশ্বস্ত করছিলেন। আমি যদি একটু সেই প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই, আপনাকে তো র্যাব সদস্যরা আটক করেছিল, কেন, কিভাবে আটক করলো এবং তারা কেনই বা ছেড়ে দিলেন? এই নির্বাচনের একেবারে পাককালে কেন তারা আটক করে নিয়ে গেলেন এবং ছেড়ে দিলেন, একটু যদি আমাকে জানাতেন। আমাকে র্যাব সদস্যরা আটক করেনি। আমি গতকালকে বাড়ি ফেরার পথে নির্বাচনের যে বিধান রয়েছে যে গত 6 তারিখের রাত 12টা পর্যন্ত নির্বাচন পরিচালনা করা যাবে, নির্বাচন কোনো সংযোগ করা যাবে, আমি ঠিক 12:15টার দিকে আমি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, আমার বাড়ির প্রাককালেই র্যাব সদস্যের সাথে আমার দেখা হয়। তারা আমাকে বলে, এত রাত্রে আপনার পরিচয় কি? আমি পরিচয় দেওয়ার পরে তারা আমাকে বলে, আপনার গাড়িটি আমরা সার্চ করতে চাই। আমি অবশ্যই করবেন, যদি অবৈধ কোনো জিনিস পান অবশ্যই আইনগত ব্যবস্থা আপনারা নেবেন। আবার সার্চ করার পরে তারা আমার গাড়িতে কিছু টাকা পায়, তখন আমাকে তারা জিজ্ঞাসা করে এই টাকা কিসের টাকা। আমি বলেছিলাম যে টাকাটি আমার নির্বাচনের ব্যয়ের টাকা, আর নির্বাচনে আগামী পরশু যেহেতু নির্বাচন, আমার এজেন্টের ব্যয় রয়েছে, আমার ক্যাম্পের ব্যয় রয়েছে, আমার মাইক প্রচারের ব্যয় আমি এখনো পরিশোধ করি নাই, পোস্টারের ব্যয় পরিশোধ করি নাই, নির্বাচনের সামগ্রিক ব্যয় রয়েছে, এই সকল ব্যয় আমি পরিশোধ করি নাই। আগামীকালকে সকলকে আমি বলেছি ভাউচার নিয়ে যে কয় টাকা আমার কাছে পাবে নিয়ে আপনারা হাজির হবে, এবং নির্বাচনের ব্যয় নির্ধারণ করা ছিল সেই টাকাটি তার মধ্যেই ছিল। এই কারণে তারা আমাকে বলেছে যে যাচাই বাছাইয়ের জন্য আমাকে যেতে হবে, কিন্তু আমি দেখেছি যে এটি একটি গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরা নির্বাচনের পরাজয় নিশ্চিত ভেবেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ইনশাল্লাহ জনগণের ভালোবাসায়, জনগণের দোয়ায় আইন শৃঙ্খলা বাহিনী আমাকে সহযোগিতা করেছে। ধন্যবাদ। আপনি যেমন আসলে এইসব জনরোষের কারণে এই সুজানগর উপজেলার কোন ভোট কেন্দ্রে তারা কোন ধরনের ভোটের সরঞ্জামাদি পাঠাতে পারেনি। জি, ধন্যবাদ আপনাকে আসাদ। দর্শক, সিরাজগঞ্জ এবং পাবনা থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের শঙ্কাও বেশি, তবে কাউকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। বুধবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের সংখ্যাও বেশি। স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে, সেই দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়। কেউ যাতে প্রভাব বিস্তার না করে তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সিইসি বলেন কে ভোটে এলো কে এলো না তা দেখার দায়িত্ব কমিশনের নয়। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। আগামীকাল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হবে, সেই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই বরিশালে। আমাদের সহকর্মী শফিক মুন্সি আছেন। শফিক, এই মুহূর্তে বরিশালে কেমন প্রস্তুতি দেখছেন আগামীকালের উপজেলা নির্বাচন নিয়ে? যেই কেন্দ্রে যে ধরনের ভোটের সরঞ্জাম পৌঁছানোর কথা সেগুলো পৌঁছেছে কিনা জানাবেন। আগামীকাল বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশাল সদরের 68টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে বাকেরগঞ্জ উপজেলারও কিন্তু 113টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। তো ভোট সুষ্ঠুভাবে গ্রহণের জন্য কিন্তু আমরা দেখেছি আজ সকাল 11টা থেকে বরিশাল সদর উপজেলা পরিষদ এবং বাকেরগঞ্জ উপজেলা পরিষদের থেকে কিন্তু যে নির্বাচনী ভোট গ্রহণের যে সরঞ্জাম যেগুলো আছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর শুরু হয়েছে এবং ব্যালট পেপার যেগুলো এগুলো কিন্তু আগামীকাল ভোর 5টা থেকে আসলে এই স্ব কেন্দ্রে আসলে পৌঁছে যাবে। তবে বরিশাল সদর উপজেলার দুর্গম দুটি কেন্দ্রে আসলে কিন্তু আজ সকালে ব্যালট পেপার আসলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে নিশ্চিত করেছে যে ভোট গ্রহণ সুষ্ঠু করার জন্য যত ধরনের কার্যক্রম আছে পদক্ষেপ আছে তারা কিন্তু সেই পদক্ষেপগুলো নিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল সদরে নিয়মিত পুলিশ সদস্যের বাইরে 1000 এবং বাকেরগঞ্জে কিন্তু 1400 নিয়মিত সদস্যের বাইরে 1400 যে পুলিশ সদস্য আছে তারা মোতায়েন থাকবে এবং প্রতিটা কেন্দ্রে কিন্তু 15 জন করে আনসার সদস্য তারা দায়িত্ব পালন করবে। একই সাথে বরিশাল সদর উপজেলায় 4 প্লাটুন বিজিবি কিন্তু আজকে থেকে আসলে তারা নেমে গেছে এবং একই সাথে বরিশাল যে বাকেরগঞ্জ উপজেলা সেই উপজেলায় 2 প্লাটুন আসলে বিজেপি সদস্য তারা আসলে মোতায়েন করা হয়েছে। তারা ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সকল ধরনের কার্যক্রম তারা করবে, আইন শৃঙ্খলা রক্ষায়ও কিন্তু তারা চেষ্টা করবে। একই সাথে কিন্তু নির্বাচন কমিশন থেকে জারি করা পরিপত্রে আমরা জেনেছি যে আজ নির্বাচনী এলাকায় কিন্তু মোটরসাইকেল চালানো বন্ধ আছে এবং আগামীকাল ভোট গ্রহণের দিনও কিছু কিছু যানবাহনের উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বরিশাল যে সদর উপজেলা আছে এই উপজেলায় কিন্তু ভোটার 1,95,000 এবং বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু 3 লাখেরও বেশি আসলে ভোটার আছে। এই সদর উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা হচ্ছে 10টি এবং বাকেরগঞ্জ 14টি ইউনিয়নে মোটামুটি কাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একদম 4টা পর্যন্ত চলবে অবিরতভাবে এবং ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আমাদেরকে বরিশাল জেলা পুলিশ সুপার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এই ছিল বরিশাল থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শেষ মুহূর্তের উপজেলা নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্বন্ধে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের বড় স্টেশন এলাকায় প্রচারণা চালানোর সময় অতর্কিতভাবে 20 থেকে 30 জন যুবক তার উপর হামলা চালান। এতে বুকে ও মাথায় আঘাত পান তিনি। আল মামুনের দাবি, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই এই হামলা হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। রাত 8:30 কুষ্টিয়ার বড় স্টেশন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল মামুনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় 20 থেকে 30 জন যুবক। এ সময় সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আল মামুনকে কাঠের বাঠাম ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তিনি বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। আল মামুন ও তার সমর্থকদের দাবি, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই এমন হামলার ঘটনা ঘটেছে। আমাকে চরম মারধর করেছে, বাজায় বাড়ি মারে, মাথায় বাড়ি মারে, কানের উপরে বাড়ি মারে। এই ঘটনাটা আসলে সে নির্বাচন করছে বিরোধী হিসাবে, এটা অনেকেই চায় না, যারা তার পক্ষে বিপক্ষে আছে
হয়তো বা এই কারণে শত্রুতা করে মারতে পারে। চিকিৎসকরা বলছেন আল মামুনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। রোগীর মাথায় যেহেতু আঘাত আছে, যে কোনো সমস্যা হইতে পারে, রোগী খারাপ হইতে পারে 24 ঘন্টার মধ্যে। বর্তমানে রোগী একটু ভালো দিকে আছে, তবে 24 ঘন্টার মধ্যে যে কোনো অবস্থা হইতে পারে আর কি। আর পুলিশ বলছে এ হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছেন তারা। ডিবির এবং থানার দুইটা টিম আমরা কাজ করছি, যত দ্রুত সম্ভব যারা অপরাধী অথবা আমাদের এই সুষ্ঠু সুন্দরভাবে যে শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করেছে, সে যেই হোক অতি দ্রুত তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করছি। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন হামলার বিষয়টি শুনেছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। আমি সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে এসপি মহোদয়কে বলছি, ওনার নিরাপত্তার জন্য ফোর্স গেছে। গতকাল একটা দিছিল, সঙ্গে সঙ্গে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ পাঠাইছিলাম। আজকের বিষয়টা হলো যে সে একটা আবেদন দিছে, এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। হামলার শিকার হওয়া আল মামুন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এদিকে জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দের কর্মী নাসিরুজ্জামান খান ঋতুকে কুপিয়ে আহত করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান স্বপনের কর্মীরা। সোমবার রাতে সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ঋতুর ওপর হামলা করে টনি খান সহ কাপ পিরিচের অন্তত 15 জন কর্মী। পরে গুরুতর আহত অবস্থায় ঋতুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে হামলার নেতৃত্বদানকারী টনি খানকে আটক করে পুলিশ। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে জনসংযোগ করছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে অতীতে বিজয়ী হলেও কোনো না কোনো অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের। তারা বলছেন, বাস্তবতা বুঝেও যারা ব্যক্তি স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা দলীয় আদর্শ থেকে বিচ্যুত। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 8 মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে অংশ নেয় এরই মধ্যে 79 জনকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। 21 মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনে আগ্রহী 61 জনের ক্ষেত্রেও নেওয়া হয়েছে একই সিদ্ধান্ত। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নির্বাচনে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগও করছে দলটি। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোন ভোট, সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোনো জনগণ অংশগ্রহণ করবে না। নেতাদের দাবি, অতীত অভিজ্ঞতা থেকেই এখনো নির্বাচনে আগ্রহী দলের স্থানীয় নেতাদের বোঝানোর পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলাটাও আমাদেরকে দেখতে হচ্ছে, একই সঙ্গে তারা যাতে ভবিষ্যতে বিপদে না পড়ে। কারণ এর আগে যারা নির্বাচিত হয়েছিল, বিশেষ করে 2014 থেকে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, তাদের শতকরা 95 কত % আমরা একটা হিসাব করেছিলাম, তাদেরকে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নাহলে ভুয়া মামলা দিয়ে জেলখানায় নিয়ে তাদের পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো নির্বাচিত হয়েই বা লাভ কি যদি দায়িত্ব পালন করতে না পারে? সুতরাং সেদিক থেকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের আছে। আমরা এক পর্যায়ে বোঝাচ্ছি, এক পর্যায়ে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, দুটোই কিন্তু আমরা করছি। ব্যক্তি স্বার্থের কারণে যারা নীতিগত সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থায় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো ক্ষতি হবে না দাবি দলের এই কেন্দ্রীয় নেতার। 5 ধাপ, প্রথম, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে নির্বাচন হবে। বেগম খালেদা জিয়াকে আন্দোলনের সময় রাজপথে রেখে স্বৈরাচার আন্দোলন যখন তুঙ্গে, তখন কিছু সংখ্যক নেতা চলে গিয়েছিল। তখন আমি পত্রিকায় দেখেছিলাম, কমেন্ট করেছে যে এই দল শেষ, খালেদা জিয়াও শেষ। কিন্তু খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছে। সেখানে এইসব 250 লোক বহিষ্কার হবে, এতে বিএনপির কোনো লস হবে বলে আমি মনে করি না। ভোটের দিন কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের ভোট দেয়া থেকে বিরত থাকা এবং সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রোববার ঢাকায় এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। IOM মহাপরিচালক অ্যামি পোপকে দিয়ে শুরু হচ্ছে এই সফর। IOM মহাপরিচালক 5 থেকে 9 মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এর আগে 2017 সালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তৎকালীন মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বাংলাদেশ সফর করেন। সংবাদ দুপুরে আরো থাকছে। হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফা ইসরায়েলি হামলা জোরদার, জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ। কক্সবাজারের টেকনাফে মুরাদ হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে বাহারছড়া বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে এটি প্রেম ঘটিত হত্যা বলে ধারণা করছে পুলিশ। সহকর্মী সৌরভ দেবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিলাপ যেন থামছেই না পিতার। প্রিয় সন্তানকে হারিয়ে এমন আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কক্সবাজার হাওয়ার্ড কলেজ থেকে এবারের HSC পরীক্ষার্থী ও টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহরিয়ার মুরাদ। মাত্র 20 বছর বয়সী মুরাদকে সোমবার বিকালে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে হত্যা করা হয় তাই জানাচ্ছিলেন নিহত মুরাদের সাথে থাকা তার ভাই মামুন। এরা আগে থেকে প্ল্যান সাথে রাখছে, আমরা জানি না এখানে কি হবে। বাজারে গেছি, হঠাৎ করে এরা হামলা করে দিয়েছে। আশা সবগুলোর মন খালি। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই প্রশাসন এবং সর্বস্তরের জনগণ থেকে। আমার ভাইয়ের ছোট ছেলে মুরাদ, ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসে সংগতভাবে এসে হত্যা করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় স্থানীয় আদিল ও রফিকুল্লাহ নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে মুরাদকে। প্রাথমিকভাবে এটি প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে বলে ধারণা করছে পুলিশ। নিহতের গলায় ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। গলায় আঘাত ছিল, ছুরিকাঘাতের আঘাত, তো সেখানে তীব্র রক্তক্ষরণের কারণে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ মর্গে সংরক্ষিত আছে। পুলিশের সুরতল করার পরে আমরা ময়নাতদন্ত করার পরে আসল কারণ জানা যাবে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টেকনাফে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবার 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কেনা হবে, আর 45 টাকা কেজি দরে সিদ্ধ চাল কেনা হবে 11 লাখ টন। ঝড় বৃষ্টি হলেও বোরো ধানের ক্ষতি হয়নি বলেও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী জানান 32 টাকা দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন সিদ্ধ চাল ও 44 টাকা দরে কেনা হবে 1 লাখ টন আতপ চাল, আর 34 টাকা দরে কেনা হবে 50,000 টন গম। প্রকারভেদে ধান ও গম কেনা বাবদ খরচের লক্ষ্যমাত্রা প্রায় 7,500 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। আমরা ওই মিল মালিকদেরকে যে কথাগুলো বলেছি যে বস্তার গাড়িয়া, তারপরে ধানের নাম, জাতের নাম ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আমরা এটা এগিয়ে নিয়ে যাব। খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও লেবার যেন কৃষকদের হয়রানি না করে সেদিকে লক্ষ্য রাখতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা উপজেলার এডিবি ফান্ডে মানে বিভিন্ন সেক্টরের টাকা ভাগ করা থাকে, যে কৃষিতে, খেলায়, তারপরে
ভৌত অবকাঠামো অর্থাৎ কৃষিতে যে বাজেটটা আছে সেখান থেকে আরো কিছু ময়েশ্চার কিনে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এরা দেওয়ার জন্য বা যাতে কৃষকেরা বা কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য যাতে তাদের ধানের ময়েশ্চারটা তারা ইয়ে করতে পারে কৃষকদের ঘরে। ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ করে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে সারা দেশের ধান উঠে যাবে বলে আশা প্রকাশ করে খাদ্য মন্ত্রণালয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেশে মূল্যস্ফীতি বাড়লেও তা নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর বাড়িধারা পার্কে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে এই কথা বলেন তিনি। জানান, জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমেনা প্রণামীর প্রতিবেদন। শুরু হয়েছে মে মাসে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবির কার্ডধারীরা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল ও 2 কেজি করে মসুর ডাল কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে 100 টাকা, প্রতি কেজি চাল 30 টাকা আর মসুর ডাল 60 টাকা করে বিক্রি হচ্ছে। রাজধানীর বাড়িধারা পার্কে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সংশোধন আনা প্রয়োজন বলে মনে করেন তিনি। একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাজ নয়। পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি। উৎপাদক থেকে ভোক্তা, আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেল থাকে, এটা হলো আমাদের কাজ। ইনফ্লেশন আপনি জানেন যে দেশে না, সারা পৃথিবীতে ইনফ্লেশন, এই যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আর বাণিজ্য সচিব জানান, মোট জনসংখ্যার 30 থেকে 35 ভাগ এই কর্মসূচির আওতায় রয়েছে। বিতরণ করতে গিয়ে দেখা যায় যে এখনো কিছু ব্যক্তি যারা হয়তো পাওয়ার যোগ্য নন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, সেটা থাকে, সেটা বাদ দিয়ে কিন্তু আমরা নতুন গরিব নিম্ন আয়ের মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো। তো সেই কর্মসূচি চলমান আছে এবং এটা আমরা এই কর্মসূচি আরো সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমরা স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছি। নিম্ন আয়ের মানুষেরা যেন টিসিবির পণ্য সুবিধা পান সে বিষয়ে গুরুত্ব দেন বাণিজ্য সচিব। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের পাওনা 2 বছর ধরে পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এ পর্যন্ত বকেয়া 50,000 কোটি টাকারও বেশি। বছরে লোকসান ছাড়িয়েছে 50,000 কোটি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এসব হচ্ছে চাহিদার চেয়ে বেশি ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জন্য। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকেও অপচয় হিসেবে দেখছেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা 2016 অনুযায়ী 2024 সালে বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয় 20,129 মেগাওয়াট। সেই অনুযায়ী 20% রিজার্ভ মার্জিন ধরে উৎপাদন সক্ষমতা হওয়ার কথা 24,000 মেগাওয়াট। আর বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,844 মেগাওয়াট। হিসেব বলছে দেশে বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা 9,000 মেগাওয়াট। অথচ এরপরও গ্রামে বেড়েছে লোডশেডিং, যা কমানোর তাগিদ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। তথ্য বলছে, নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ইউনিক গ্রুপের 584 ও সামিটের 583 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সংকটে এখনো ঠিকমতো চালু হয়নি। এরপরও কাছাকাছি অবস্থিত ভারতের রিলায়েন্স পাওয়ার ও জাপানের জেরা 718 মেগাওয়াট ক্ষমতার আরেক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে। গ্যাস পাওয়া সাপেক্ষে এটিও শিগগিরই চালু হবে। দেশের গ্যাস সংকটে আদৌ এই কেন্দ্রগুলো ঠিকমতো চলবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। কারণ এই 3 কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রতিদিন 32 কোটি ঘনফুট গ্যাস লাগবে। সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না করে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অপচয় বলছেন তারা। আমার একটা গাড়ি আছে, গাড়িটা কোনো কারণে চলতেছে না, আমি এটাকে মেরামত না করে আমি আরেকটা গাড়ি কিনতে পারি, সেটা আমার জন্য একটা বোঝা হবে না? এই ইনভেস্টমেন্টটা যেটা বসে থাকলো সেটা বাড়বে, অপচয় না? আমরা কিনতে পারছি না যথেষ্ট পরিমাণ জ্বালানি। কিছু সিস্টেমের প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় জানি আমরা ট্রান্সমিশন লাইন সম্পূর্ণ হয়নি, যে কারণে উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। এই সব মিলিয়ে প্রবলেম আছে, কিন্তু তারপর আমি বলবো যে সামগ্রিক ক্ষমতা আছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের।
চলমান পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ না করা গেলেও নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে চাহিদার বিষয়ে আরও পর্যালোচনা করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। যে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন আছে সেগুলো তার বন্ধ করা যাবে না। তো নতুন করে আমার মনে হয় বিদ্যুৎ চাহিদাটা প্রাক্কলন দরকার আছে আমাদের, কারণ আমরা যদি অতিরিক্ত ক্ষমতা তৈরি করে রাখি তাহলে তার একটা গচ্চা সাধারণ যারা ব্যবহারকারী আছে, কনজিউমার যারা আছে তাদেরকে দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের প্রাপ্যতা বাড়লে বিদ্যুৎ সংকট অনেকটা কমবে বলেও মত বিশেষজ্ঞদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। চট্টগ্রামে তৃতীয় টি-20তে কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ে এগিয়ে থাকায় জয় পেলেই সিরিজ জিতবে টাইগাররা। কুমিল্লার মুরাদনগরে চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের সরকারি খাল খননের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। খনন করা খালের মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামে বিক্রির বিধান থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। সহকর্মী আবুল কালাম আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 কোটি টাকা ব্যয়ে শুরু হয় মুরাদনগরের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের 3.5 কিলোমিটারের খাল খনন। গত মার্চে এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার আগেই পার বাধাই না করে খননের মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন শুধু খালের মাটিই নয়, কেটে নেওয়া হচ্ছে সড়কের মাটিও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সড়ক ও সেতু। হুমকির মুখে ঘরবাড়ি। মাটি পরিবহনের ট্রাক্টরেও রাস্তার ক্ষতি সহ করছে পরিবেশ দূষণ। পাহাড়ের মধ্যে মাটি না দিয়া তার একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে। সব মাটি বাইঙ্গা নিচে দিকে ভরে দেবো, সবটা ভরে দেবো, কই না গড়টা ওই আইলাকে নিচের দিকে সবার খাল হয়ে আপনার এই অবস্থা করছে। একটা মারি লাগছে না, সব খেরা মারি সব হেরা কাটতে লেগে যায়। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় নিয়ম অনুযায়ী মাটি বিক্রি করেছেন। উপজেলা প্রকৌশলী জানান প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে খননের মাটি। যেভাবে আছে আমরা এইভাবেই কাজটা করতে আসছি। আপনার মনে করেন যে ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা নাই, কথা বলছেন। কিভাবে আমাদের রাস্তার শোল্ডারে মাটি দেওয়ার কথা ওইভাবে দিয়ে আসছি। খালপুকুর খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় অতিরিক্ত যে মাটি সেটি সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ঠিকাদার নিয়ে যেতে পারে। স্পট নিলামের মাধ্যমে এই মাটিটা আমরা তাদেরকে নেওয়ার অনুমতি দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। খাল নির্মাণের বিষয়ে যে বক্তব্যটা শুনতে পাচ্ছি সে বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। স্থানীয়দের প্রত্যাশা সঠিকভাবে হোক খালের খনন কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। আদালত অবমাননা এবং সোশ্যাল মিডিয়ায় বিচারকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম পলাশ। মঙ্গলবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি। এ সময় পরবর্তী শুনানির জন্য আগামী 11 জুন দিন ধার্য করেন আদালত। এর আগে গেল 3 এপ্রিল জহিরুল ইসলাম পলাশকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।